নমস্কার, আমি রাকিব। গল্পাসুর গল্পের গ্যালাক্সিতে আপনাদের সকলকে স্বাগতম। আজ থাকছে আপনাদের জন্য গা ছমছমে একটি ভূতের গল্প। গল্পের লেখক অনুপম সহস্রাক্ষ সাহা। ইতিপূর্বে লেখকের আদিম নামক একটি ভয়ঙ্কর গল্প আমরা পাবলিশ করেছি। এই গল্পটি শেষ হওয়ার পর আপনারা আদিম গল্পটি শুনে আসতে পারেন। গল্পের লিঙ্ক আই বাটনে এবং ডেসক্রিপশানে আমরা দিয়ে দেব। ইন্ট্রো শুনতে পছন্দ না হলে কয়েক মিনিট স্কিপ করে যেতে পারেন। অন্ধ ভালোবাসা জন্ম দেয় জিঘাংসার, আর সেই জিঘাংসা থেকে জন্ম হয় একটি আসামির। এই গল্পটিও তেমনই এক আসামি, কয়েদি নম্বর 510-এর গল্প, যার অন্ধ ভালোবাসা জন্ম দিয়েছে এক ভয়ঙ্কর অন্ধকারকে। এই গল্পের এক পিঠে আছে তারা যাদের ভালোবাসা ছিল নিঃস্বার্থ, আর অন্যদিকে আছে ভালোবাসার নাম করে মোহের বাঁধনে বেঁধে রেখেছে যারা। এই গল্প অন্ধকারের। এই গল্প যুগ যুগান্তর ধরে চলা সেই শাশ্বত সত্যের সঙ্গে মানব তিমিরে থাকা তমসার লড়াইয়ের গল্প। আজকের নিবেদন লেখক অনুপম সহস্রাক্ষ সাহার কলমে গা ছমছমে ভৌতিক গল্প কয়েদি নম্বর 510। গল্প পাঠে পিনাকি। মূল চরিত্রে সৌরভ, ইন্দ্রনীল, দেবস্মিতা, বুবাই, পার্থ, নীলাঞ্জন, শুভ, সৌভিক, দেবযানী এবং আমি রাকিব। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন লেখক অনুপম সহস্রাক্ষ সাহার কলমে কয়েদি নম্বর 510। জেলের ক্যান্টিন আজ মহিলা কয়েদিদের ঝনঝন শব্দে বাসন বাজানো এবং তাদের মুহুর্মুহু চিল চিৎকারে সরগরম। আজ দুজন মহিলা কয়েদি মিলে একে অপরের চুলের মুঠি ধরে মাটিতে চলছে ভীষণ ধস্তাধস্তি। এদের মধ্যে একজনের বয়স 22-23, সে মাস 6 আগেই এই জেলখানায় এসেছে, আর অন্যজনের বয়স প্রায় 50-এর কাছাকাছি। তার চোখে মুখে ফুটে উঠেছে বয়সের বলিরেখা, তেমনি চোখের চাহনি বেশ ক্রূর। সেই বয়স্ক মহিলাটি নতুন কয়েদির উপর চড়াও হয়েছে আজ। জেলারকে ডাকলেও তিনি এখনো আসেননি। ওদিকে সেই কম বয়সী কয়েদির অবস্থা বেশ খারাপ। সে ওই স্থূল মহিলাটির সামনে পেরে উঠছে না কোনো মতেই। এমনিতে জেলে আসার পর থেকেই এই বয়স্ক মহিলাটি কোনো এক অজানা কারণে তার উপর চড়াও হয় বারবার, বিনা কারণেই। যত দিন যাচ্ছিল ততই তার উপর অত্যাচারের পরিমাণ দিনকে দিন বেড়েই চলছিল। দাদার দুলারি ছিল সে, আর এখানে সে একজন কয়েদি, যার নম্বর 176। এখানে তার কোনো ব্যক্তিগত পরিচয় নেই, আছে শুধু একটাই পরিচয়, সে এই জেলখানার কয়েদি নম্বর 176। রোজ রোজ এই অকথ্য অত্যাচার সহ্য করতে করতে আজ তার সমস্ত সহ্যের বাঁধ অতিক্রম করে যায়, তাই সে গর্জে ওঠে। কিন্তু এর পরিণাম হয় আরও ভয়ঙ্কর। সেই বয়স্ক মহিলাটি আজ যাচ্ছে তাইভাবে তাকে মেরে চলেছে। নতুন মেয়েটির সারা শরীর আঘাতে ক্ষতবিক্ষত হয়ে পড়েছে, কপাল মুখ ফেটে রক্তাক্ত হয়ে উঠেছে। আশেপাশের মহিলাদের চিৎকার তার কানে আর পৌঁছচ্ছে না। বাঁদিকের চোখটা মারের চোটে ফুলে উঠেছে। সেই বয়স্ক মহিলাটি এবার ওর শাড়ির আঁচল দিয়ে গলা পেঁচিয়ে ধরল। সকলে চিৎকার করছে ছেড়ে দিতে, কিন্তু সেই বয়স্ক মহিলাটি ছাড়ার নাম করছে না। সেই 22-23 বছরের মহিলা কয়েদিটি ছটফট করছে যন্ত্রণায়। তার শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে ভীষণ। এক ফোঁটা বাতাসের জন্য সে মুখ খুলছে। এবার বয়স্ক মহিলাটি সমস্ত ক্রূরতার ঊর্ধ্বে উঠে সেই মেয়েটির মুখ চেপে ধরল। এবার তার দম বন্ধ হয়ে আসছে ধীরে ধীরে। কিছু মুহূর্তের মধ্যেই তার ছটফটানি চিরতরের জন্য থেমে গেল। মেয়েটির খোলা দুটি চোখ থেকে এক বিন্দু জল গড়িয়ে পড়ল। সেই জল হয়তো তার দাদার জন্য, অথবা সেই ছেলেটা যার জন্য তার আজকের এই পরিণাম। জেলার বক্সি কয়েদি নম্বর 510-এর সেলের কাছে গিয়ে টোকা দিলেন।
সেই বেচারার অবস্থা তখন পাগলের মতো। যে বোনকে সে আজীবন আগলে রাখত, যার প্রতিটা জেদ, প্রতিটা আবদার সে মিটিয়ে গেছে হাসি মুখে, আজ তার সেই আদরের পরীকে কুকুরের মতো পিটিয়ে মারল এক মহিলা কয়েদি। কি দোষ ছিল তার পরীর? শোকে রাগে তার হৃদয় ব্যাকুল হয়ে উঠছে। একজন বন্দি আহত বাঘের মতো সে এই জেলখানার খাঁচায় বন্দি হয়ে আস্ফালন করে চলেছিল অবিরত। কিন্তু তার ক্ষমতা ছিল না এই সেল থেকে বেরিয়ে ওই মহিলার টুঁটি টিপে ধরার। নিজের বোনের মুখে আগুন অব্দি দিতে পারল না সে। জেলার বক্সির টোকার শব্দ শুনে সে তেড়ে গেল তার দিকে। এই হারামজাদাই তার বোনের মৃত্যুকে একটা সামান্য দুর্ঘটনা বলে চালিয়ে দিল। সকলেই দেখেছিল কিভাবে তার বোনকে ওই মহিলাটি রাস্তার কুকুরের মতো পিটিয়ে তারপর ঠান্ডা মাথায় খুন করল। সে সেই লোহার কালো কালো শিকগুলো পাগলের মতো ঝাঁকাতে লাগল, কিন্তু তার রোগাটে শরীরে অত শক্তি ছিল না যে এই লোহার শিক ভেঙে সে বেরিয়ে এসে টুঁটি টিপে ধরবে ওই বক্সির। সে পাগলের মতো প্রলাপ বকতে লাগলো। কি দোষ করেছিল আমার ফুলের মতো নিষ্পাপ পরি? কেন করেছিস তুই আমাদের ওপর এত অকথ্য অত্যাচার? আমরা তোর কি ক্ষতি করেছি বল? বল শুয়োরের বাচ্চা, বল আমরা তোর কি ক্ষতি করেছি? জবাব দে। জেলার বক্সি রুল দিয়ে তার পেটে একটা জোর ধাক্কা দিল। সে ছিটকে পড়ল নোংরা মেঝেতে। বক্সি তার খয়েরি দাঁত বের করে শ্রীগালের মতো হেসে উঠল। তার দিকে রোষায়িত দৃষ্টি মেলে বলল, তোর ওই কুলোটা বোনটাকে তো 6 মাস ধরে তোর পেয়েছি, কিন্তু তোরে আমি এত সহজে ছাড়বো না। রুমিমা যেভাবে তোর জন্য কষ্ট পেয়েছে সেভাবে তোকেও কষ্ট দেব। আমার ফুলের মতো ভাগ্নিটা তোর জন্য শুকিয়ে গেছিল। অমন হাসি খুশি মেয়েটির অমন ভয়ঙ্কর পরিণতির জন্য একমাত্র তুই দায়ী ছিলিস। শেষের কথাগুলো বলতে বলতে কান্নায় গলা পুজে এলো জেলার বক্সির। রুমি নামটা শুনেই চমকে উঠল কয়েদিটি। এবার সে বুঝতে পেরেছে তার এবং তার বোনের এই পরিণামের পিছনে কার হাত আছে। কেনই বা রোজ রোজ জেলখানাতে তার জীবন এমন দুর্বিষহ হয়ে উঠছিল। সব কেনর উত্তর সে পেয়ে গেছে। কিছুক্ষণের জন্য সে থমকে গেলেও তার ছোট্ট বোন পরীর কথা মনে পড়তেই তার ভিতরের ছাই চাপা আগুন আবার ঝলসে উঠল। সে খরদৃষ্টিতে বক্সির দিকে তাকিয়ে থাকল। তার সেই দৃষ্টি দেখে বক্সির হৃদয় কেমন একটা করে উঠল, যেন পিঠের শিরদাঁড়া বরাবর নেমে গেল একটা চোরা শীতল স্রোত। সে আবার দাঁত খিচিয়ে বলে উঠল, ইরে শুয়ার, অমন হায়নার দৃষ্টি দিয়ে কি দেখছিস তুই? তুই শালা এই ছেলের নোংরাতেই পচে মরবি, যেভাবে তোর বোনকে আমরা পচিয়ে পচিয়ে মেরেছি। এখন তরপা শালা, তরপা, মাথা খুঁটে মর। তুই আমাদের কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। কথাগুলো বলেই এক বিচ্ছেদী হাসি হেসে উঠল বক্সি। কয়েদি ছোকরা অর্থাৎ পরীর দাদা সেই তীক্ষ্ণ বাঁকা হায়নার মতো দৃষ্টিতে একভাবে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। এরপর আচমকা সে ওই নোংরা মেঝেতেই উন্মাদের মতো হাত পা ছুঁড়ে হাসতে লাগলো। আর সেই হাসি শুনে একবার চমকে উঠল বক্সি। সেই ভয়ঙ্কর হাসি হাসতে হাসতে হঠাৎই নিশ্চুপ হয়ে গেল সে। মাথা নিচু করে খানিকটা প্রলাপের মতো বিড়বিড় করে বলতে লাগলো, আমার বোন তার শাস্তি পেয়ে গেছে, কিন্তু তোদের হিসেব যে বাকি রয়ে গেল, এটা ভালো হলো না। আমার বোন শান্তি পাবে না, তাহলে তোদেরকে ওর কাছেই পাঠাতে হবে, পাঠাতেই হবে। এই বলেই সে 4 হাত পায়ে ভর করে হামাগুড়ি দিয়ে এগিয়ে এসে বক্সির কলার চেপে ধরল। এক অজানা ভয়ে বক্সির কণ্ঠ থেকে একটা শব্দও বেরিয়ে এলো না। বক্সির চোখে চোখ রেখে সে হিসহিসিয়ে বলল, এপারের হিসেব মেটাতে ওপারে যেতে হবে। আমি বাইরে বেরোবই, আর তারপর এক এক করে তোদের প্রত্যেকের প্রাপ্য সম্মান বুঝিয়ে দেব। আমি কারো ঋণ রাখি না, তোদের এই ঋণ আমি পাই পাই করে শোধ করব। ততক্ষণ পর্যন্ত নিজের শ্বাস প্রশ্বাসকে সামলে খরচা করিস। বলেই সে কলার ছেড়ে দেয় বক্সির। বক্সি এতক্ষণ যেন কোনো সম্মোহনী শক্তির দ্বারা বেষ্টিত ছিল। সে কিছু বলতে চাইলেও বলতে পারল না।
কোনো মতে সেখান থেকে হুড়মুড় করে পালিয়ে হাঁপ ছাড়ল। পিছনে তখন সেই কয়েদি নম্বর 510 এক মনে আউড়ে চলেছে কিছু অস্পষ্ট শব্দ। সেগুলো বোঝা না গেলেও কেমন ঝিম ধরে সেই সুরে। অপার্থিব সুরে যেন থমকে গেছে 510 নম্বর সেলের বাতাস। বাতাস ফিসফিস করে বলে চলেছে কোনো এক ভয়ঙ্কর ঘটনার আগাম সংকেত। সেই রাত্রে 510 নম্বর সেলে যে খাবার দিতে এসেছিল, সে দেখে লোকটা এক দৃষ্টিতে তাকিয়ে আছে। দৃষ্টিটা দেখে বুকটা ছ্যাঁত করে উঠল তার। চোখ দুটো সোজাসুজি তাকিয়ে থাকলেও শূন্য দৃষ্টি। খাবারটা কোনো রকমে সেলের ভিতর ছুঁড়েই সে বেচারা এক অজানা ভয়ে পড়িমড়ি করে ছুটে পালায় সেখান থেকে। খাবারের থালাটা দেখে সেই উন্মাদের মুখে ফুটে ওঠে এক শয়তানের হাসি। এই হাসির কারণ জানতে অপেক্ষা করতে হয়নি বেশি দিন। পরের দিন সকালবেলায় জেলার বক্সির কাছে খবর এলো কয়েদি নম্বর 510 সেই পুরনো ছুঁচলো থালা দিয়ে নিজের হাতের শিরা কেটে আত্মহত্যা করেছে। সারা মেঝে ভেসে গেছে রক্তে। খবরটা শুনেই চমকে উঠলেন তিনি। যদিও তারা এটাই চেয়েছিল, তবে কেন তার মৃত্যুতে ভয় পাচ্ছে সে? তবে লাশের পাশে গিয়ে তার রাতের ভয়টা যেন আবার ফিরে এলো। সে দেখল মেঝের চারপাশে ও তার হাতের রক্ত দিয়ে লিখে গেছে শুধু একটাই সংখ্যা, 6। নলিনীকে শেষমেশ অ্যাসাইলামেই পাঠানোর সিদ্ধান্ত নিতে হলো জেলের কর্তৃপক্ষকে। দিনকে দিন যেভাবে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, তাতে তাদের এই সিদ্ধান্ত নিতেই হলো। জেলার সাহেব গড়িমসি করলেও পরবর্তীকালে জেলের অন্যান্য মহিলা কয়েদিদের কথা ভেবে তিনি ঠিক করলেন ওকে পাগলাগারদেই পাঠানো হবে। দিন কয়েক ধরেই নলিনী কিছু অস্বাভাবিক আচরণ লক্ষ্য করছিল জেলের কয়েদি থেকে শুরু করে সেখানকার কনস্টেবলরা। কিন্তু তা যে এমন শিকল ছাড়া বন্য জন্তুর মতো ভয়ঙ্কর মোড় নেবে, তা কি ওরা আদৌ ভাবতে পেরেছিল? তাহলে ঘটনাটা শুরু করা যাক শুরুর দিক থেকেই। নলিনীর এই জেলে আসা যাওয়া সেই ছোট্ট বয়স থেকে। ছোটোখাটো চুরি চামারি থেকে শুরু করলেও শেষমেশ বাচ্চা চুরি এবং পরবর্তীকালে প্রায় 7টা পুরুষকে জোঁয়ের দুয়ারে পাঠিয়ে শেষমেশ পুলিশের জালে ধরা পড়ে স্থায়ীভাবে এই জেলের বাসিন্দা হয় সে। তবে তার দাপট এখানে এসে একটুও কমেনি, বরং বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এমনিতে সে খুনের কেসের জন্য জেল খাটছে, তার উপর একটা নয় 7টা। তাই সেলের বাকি মহিলা কয়েদিরা ওকে যতটা সম্ভব এড়িয়েই চলে। আর এই ভয়কেই কাজে লাগিয়ে বিগত 13 বছর ধরে চলছে তার এই ব্যবসা। এখন বয়স তার প্রায় 45-এর কাছাকাছি। তার শরীর ভারী হলেও একবার কারোর টুঁটি চেপে ধরলে সহজে কিন্তু তার নিস্তার নেই। তা এই নলিনী, যাকে এই জেলের সমস্ত মহিলা কয়েদিরা সমঝে চলে, ম্যাডাম বলে ডাকে, যার ভয়ে সকলে তটস্থ হয়ে থাকে, হঠাৎ তারাই লক্ষ্য করে সেই নলিনী ম্যাডাম কিছু অদ্ভুত আচরণ করে চলেছে দিন কয়েক ধরে। ঘটনার সূত্রপাত হয় দিন 15 আগের এক রাতে। রাত তখন 9টা কিংবা 9:30। নলিনী তখন সবে খেতে বসেছে রাতের খাবার। সে এখন একা আলাদা সেলে থাকে। কানাঘুষো চলছে, খুব শীঘ্রই ছাড়া পেতে চলেছে নলিনী। তাকে কেমন স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া চলছে। অন্যান্য মহিলারা কিছু সন্দেহ করলেও ফিসফিসানি ছাড়া আর কেউ কোনো উঁচু করে কথা বলতে পারে না। যদি এই কথা নলিনীর কানে যায়, তবে সেই কয়েদির কপালে অপার দুর্ভোগ। সেদিন রাতে নলিনী তার স্পেশাল জেলে স্পেশাল রাজভোগে তার আহার সারছিল। বাকিদের ভাগ্যে সেই জলের মতো ডাল আর কাঁকড় মেশানো চাল। ঠিক সেই সময় তারা শুনতে পায় নলিনীর ভয়ার্ত চিৎকার। সেই চিৎকার শুনে সকলে সেই সেলে পড়িমড়ি করে ছুটে চলে এসে দেখে নলিনীর খাবার থালা দূরে ছিটকে পড়ে রয়েছে, আর নলিনী এক কোনায় ভয়ে সিঁটিয়ে আছে। তার চোখে দেখা যাচ্ছিল অজানা ভয়ের ছায়া। তাকে জিজ্ঞাসাবাদ করতে সে কোনো মতে তার ভয় সামলে বলে, খাবার খাচ্ছিলাম, হঠাৎ একটা কালো হাত থালা ফুঁড়ে বেরিয়েছে, আমার টুটি চেপে ধরলো। কথাটা শুনে কেউ বিশ্বাস করলো না।
সকলেই বলল সে ভুল দেখেছে। একজন মহিলা কনস্টেবল মুখ বেঁকিয়ে বলল, বুড়ি বয়সে এসে ভূত দেখছে? তো সব ন্যাকামি। তোর মাথায় ওপরওয়ালার হাত না থাকলে না পেটের রুলের গুঁতো গুজে তোর ভূত দেখা চুকিয়ে দিতাম। মহিলা কনস্টেবলরা কয়েদিদের রুলের গুঁতোয় বিদায় করে দেয়। তবে সেই ঘটনার পর থেকেই নলিনী সারাক্ষণ কোনো এক অজানা ভয়ে গুটিয়ে যেতে থাকে। সেই আগের দাপট ছিটে ফোঁটাও বেঁচেছিল না। আগে যে মহিলা নিজের সেলে একা স্বচ্ছন্দে থাকত, সে এখন কমন সেলে শিফট করেছে। তবে রাত বিরেতে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে চেঁচিয়ে ওঠে সে বারংবার। সবসময় একটা কালো ছায়াকে সে নিজের আশেপাশে দেখতে পায়। যখন তখন যাকে তাকে সে আক্রমণ করে বসে। ভয়ে যেমন সে ধীরে ধীরে উন্মাদ হতে থাকে, ততই সে হিংস্রও হয়ে ওঠে। অন্যদের উপর যখন তখন হামলা করে বসে সেই সময়, এমনকি নিজেকেও বারবার আঘাত করে বসে সে। যদি তাকে একলা রাখার চেষ্টা করে, তখনই ভয়ানক চিৎকার করে ওঠে, পাগলের মতো প্রলাপ বকতে থাকে। আমাকে একা রাখিস না, একা রাখিস না, নইলে নইলে ও এসে যাবে, এসে যাবে। উফ, কি কালো দেখতে! ওই ওই জমাট বাঁধা অন্ধকার থেকে বেরিয়ে আসে, ধীরে ধীরে আমাকে নিয়ে যাবে। ও টেনে টেনে হিচড়ে নিয়ে যাবে সেই অন্ধকারের ভেতর, নিয়ে যাবে অন্ধকারে, নিয়ে যাবে। এরপর ধীরে ধীরে এই পাগলামি আরও বাড়তে লাগলো। শেষমেশ ওকে পাগলা গারদেই ভরে দেওয়া হলো। তবুও রেহাই মিলল না নলিনীর। নলিনীকে অ্যাসাইলামে রাখা তো হলো, তবে তার পাগলামি কমল না একটুও, বরং দিনকে দিন তা বেড়েই চলল। শক থেরাপি ব্যবহার করেও তার মধ্যে কোনোরূপ সুস্থ হওয়ার আশা দেখেনি ডাক্তার। এখন তার 2 হাত পা বিছানার সাথে বেঁধে রাখা হয়। ঘুমের ওষুধ যতক্ষণ কাজ করে ততক্ষণ সে নির্জীবের মতো পড়ে থাকে, কিন্তু জ্ঞান ফিরলেই শুরু করে চেঁচামেচি। আজ আমাবস্যা। বাইরের ঘুটঘুটে কালো অন্ধকার সেটাই জানান দিচ্ছে। রামলাল হাতে খৈনি ডলে যাচ্ছে। যথারীতি নলিনীর সেল থেকে শোনা যাচ্ছে চিৎকার। রামলাল বিরক্ত হয়ে এক অশ্রাব্য গালি দিয়ে ওঠে। কিন্তু তখন নলিনীর সেলে চলছে এক ভয়ঙ্কর ঘটনা। নলিনী চোখ খুলতেই দেখতে পেল তার চারপাশে শুধুই চাপ চাপ অন্ধকার। তার ভয়ার্ত চোখ দুটি মিলে চারপাশ ঘুরিয়ে ফিরিয়ে দেখল, না, আজ সে আসেনি। কত রাত হয়ে গেল সে শান্তিতে ঘুমোতে পারেনি। ঘুমোলেই বিভৎস বিভৎস সব স্বপ্নের দৃশ্য দেখে তার ঘুম উড়ে যায়। আর চোখ খুললে দেখতে পায় অন্ধকার নিয়ে জমাট বাঁধা এক অবয়বকে। দিন নেই রাত নেই, তার চোখের সামনে চলে আসতো সে। কাউকে সে বোঝাতে পারেনি সে কোন ভয়ঙ্করের মুখোমুখি হয়। এমনকি এখানে এসেও পায়নি সে রেহাই। সে পাগল নয়, পাগল নয় সে শুধু ভয় পায়, ভীষণ ভয় পায়। আজ ওকে দেখতে না পেয়ে তার মনের ভিতরটা কোনো এক ভয়ালো পরিণামের কথা ভেবে বারবার কেঁপে উঠছে। হঠাৎ তার নজরে পড়ল, হ্যাঁ, সে ঠিকই দেখেছে। অন্ধকার ধীরে ধীরে জমাট বাঁধছে ঘরের ঈশান কোণে। সন্তর্পণে তার কাছে এগিয়ে আসছে সে। ভয় চেঁচিয়ে ওঠে সে, বাঁচাও, বাঁচাও আমাকে! ও আমাকে ছাড়বে না, মেরে ফেললো, মেরে ফেললো আমায়, মেরে ফেললো। কিন্তু না, এক পাগলির কথায় কেউ পাত্তা দিল না, কেউ না। এবার আর সন্তর্পণে নয়, সেই অন্ধকার এবার ঝাঁপিয়ে পড়ল 2 হাত পা বিছানায় শিকলে বাঁধা অসহায় নলিনীর দিকে। সে বেচারি শুধু এক অস্ফুট চিৎকার আর বারবার শিকল ছিঁড়ে পালানোর ব্যর্থ চেষ্টা করতে থাকে। তবে তার চেষ্টা আর ফলপ্রসূ হয় না। রামলাল তখন কানে হেডফোন গুঁজে শুনে চলেছে তাদের দেশওয়ালি গান। সকালে নার্সের ভয়ঙ্কর চিৎকারে পুরো অ্যাসাইলাম কেঁপে ওঠে। সবাই যখন নলিনীর সেলে পৌঁছল, তখন তাদের জন্য অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর দৃশ্য। নার্সের হাত থেকে ছড়িয়ে পড়া ওষুধ ও ইঞ্জেকশনগুলো ইতিউতি ছিটকে পড়ে আছে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে নার্স ভয়ে তটস্থ হয়ে দাঁড়িয়ে আছে।
সকলে নার্সের দৃষ্টির সাথে মিলিয়ে দৃষ্টি ফেলে দেখল এক পৈশাচিক ভয়ঙ্কর দৃশ্য। নলিনীর শরীর ধনুকের মতো বেঁকে গেছে, শেকলগুলো বেঁধে রাখা হাত পায়ের ওপর বসে গেছে। তার পেট ফুঁড়ে যেন বেরিয়ে এসেছিল কোনো বিশাল সাপ। পেটটা হাঁ হয়ে রয়েছে, নাড়ি ভুঁড়ি ছড়িয়ে রয়েছে দেওয়ালে, রক্তের কালচে দাগ লেগে রয়েছে দেওয়াল জুড়ে। আর নলিনী মুখ হাঁ করে চোখ দুটো খুলে উল্টে পড়ে আছে, তার দৃষ্টি নিষ্প্রাণ। সকলে যদি ভালো করে নজর দিত তাহলে দেখতে পেত নলিনীর মরা দৃষ্টি নিবদ্ধ দেওয়ালের এক কোণে বসে থাবা চাটতে থাকা এক কুচকুচে কালো বেড়ালের দিকে। বেড়ালের চোখগুলো বড় অদ্ভুত, একটা গাঢ় সবুজ, অন্যটি হালকা বেগুনি। কি অসামঞ্জস্য না? নলিনীর কেসটা নিয়ে ভীষণ সমস্যায় পড়েছেন ইন্সপেক্টর শিশির সাধুখা। এছাড়া গত মাসখানেক ধরে কিছু অদ্ভুত ঘটনা ঘটে চলেছে তার সাথে। সে প্রথম প্রথম এইসব নিয়ে না ভাবলেও ইদানিং অস্বস্তিটা যেন বেড়েই চলেছে, আর সারাক্ষণ নাকে একটা পচা গন্ধ লেগে আছে। এই পচা গন্ধটা সে সব জায়গা থেকেই পাচ্ছে। বাড়ির তৈরি চা থেকে শুরু করে দোকানের তৈরি বিরিয়ানি, সব সময় নাকের সাথে আঠার মতো সেঁটে রয়েছে সেই বিভৎস পচা গন্ধটা। গন্ধটা কেমন যেন অনেক দিন ধরে পড়ে থাকা বাসি মোড়ার মতো। তার 14 বছরের এই পুলিশের চাকরির জীবনে এই গন্ধের সামনে পড়লেও সে যে গন্ধ পায় তার তীব্রতা আরও অনেক অনেক বেশি। এই গন্ধের ব্যাপারে সে নিজের পরিবারের লোকজন থেকে তার কলিগদের কাউকেই কিছু জানায়নি। প্রথমে ডাক্তার দেখানোর কথা ভাবলেও তিনি সেই পথ মারাননি। কোনো মতে গন্ধ চেপেই তিনি খাবারগুলো গলাধঃকরণ করতে থাকেন। এই ঘটনার সূত্রপাত ঘটেছিল মাসখানেক আগে নলিনীর রহস্যজনক সেই কেসটার পর থেকে। সেদিনের ঘটনা মনে পড়তেই এখনও তার গা শিউড়ে ওঠে। অমন ধনুকের মতো বাঁকা লাশ, আর লাশের পেট ফুঁড়ে যেন ভিতর থেকে কিছু বেরিয়ে এসেছে। দেওয়াল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে লেগেছিল সেই নাড়ি ভুঁড়ি ও শুকিয়ে কালচে হয়ে যাওয়া রক্তের দাগ। এমন বীভৎস লাশ তিনি তার এত বছরের পুলিশি চাকরিতে প্রথম দেখলেন। তবে আশ্চর্যের ব্যাপার হলো এই খুনের ব্যাপারে কেউ কিচ্ছু বলতে পারেনি, এমনকি ওই সিকিউরিটি গার্ড রামলালও কিছু বলতে পারেনি। জিজ্ঞাসাবাদ এবং মৃতের ফাইল টাইল ঘেঁটে যতটুকু জানা গেছে, মহিলাটি বিশেষ সুবিধের ছিল না। যেই জেলে ছিল সেখানেও সেরকম কিছুই জানা যায়নি। বরং এই নলিনীর এমন ভয়, এমন পাগলামি সকলকে অবাক করেছিল। কারণ নলিনী বেশ দাপুটে মহিলা ছিল, আর সেদিন ওখান থেকে বেরোনোর পর থেকেই তার নাকে সেঁটে যায় এই গন্ধটা। এর সাথে তার মনে হতে থাকে কেউ নিঃশব্দে তাকে অনুসরণ করছে। তার প্রতিটা পদক্ষেপ, প্রতিটা কাজে, প্রতিটা শ্বাস প্রশ্বাস ফেলাতে যেন কেউ কোনো অদৃশ্যভাবে নজর রেখে চলেছে। তার সেই শীতল কঠিন দৃষ্টির সামনে তার মজবুত পুলিশি হৃদয়ে দামামা বাজছে। একেই বোধহয় ভয় বলে। এই অচেনা সেন দৃষ্টি এবং এই অদ্ভুত গন্ধের জন্য তার প্রতিদিনের বাধা ধরা নিয়মে চিড় ধরেছে। সেই ফাটল থেকে বেরিয়ে আসছে রুক্ষতা, এবং অকারণেই খিটখিট করছে সে তার আশেপাশের মানুষের সাথে। জটিল কেসের কথা বলে স্ত্রী রমিতা ও মেয়ে শ্রাবণীকে রেখে এসেছে তার শ্বশুরবাড়ি। কেসটা নিজের জুনিয়র পুষ্পিতা সেন ও সন্দীপ নস্করকে দায়িত্ব দিয়েছেন। এদিকে দিনকে দিন এই গন্ধ অসহ্য হয়ে উঠছে। মাসখানেকের মধ্যেই তার শরীর কেমন ভেঙে পড়েছে। দিনের পর দিন ভীষণ ক্লান্ত হয়ে পড়ছে। কাজে কর্মে অনীহা দেখা যাচ্ছে। সেই কাজের প্রতি যে স্ফূর্তিটা ছিল তা এখন হারিয়ে গেছে যেন। কেন হারালো? কিসের এত ক্লান্তি? কোথা থেকে আসছে এই দুর্গন্ধ? না, কোনো প্রশ্নের জবাব সে জানে না। মাথাটা শুধু ভার হয়ে যায়, এক অসহ্য যন্ত্রণায় কোকিয়ে ওঠে সে। বিরক্তি ঝরে পড়ে তার কণ্ঠে। তাই আজকে সে কয়েকদিনের জন্য ছুটি অ্যাপ্লাই করেছে। কে জানে কি হবে সেই অ্যাপ্লিকেশনের। ছুটি লাগবে সাধকা? একটা ঘ্যাস ঘ্যাসে কণ্ঠস্বর শুনে চমকে পিছনে ফেরে শিশির।
কে ওখানে? তার অজান্তেই তার কণ্ঠ কেঁপে ওঠে। উত্তরে শুনতে পায় একটা বিচ্ছিরি ঘ্যান ঘ্যানে হাসি। সেই হাসি লক্ষ্য করেই এতক্ষণ মাথা এলিয়ে বসে থাকা চেয়ার ছেড়ে সে উঠে পড়ে, এগিয়ে যায় হাসিটা লক্ষ্য করে। তবে তাকে বেশিক্ষণ এগোতে হলো না। ঘরের আলো আঁধারি পরিবেশের মাঝে সে দেখতে পেল একটি অবয়বকে। কে কে ওখানে? আবার সে বলে ওঠে। তার গলা আগের থেকে এখন আরো বেশি কাঁপছে। ওই অন্ধকারে কি করছিস? বেরিয়ে আয়, নইলে এক নিশানায় খুলি ফাটিয়ে দেবো। অন্তরের ভয়কে সামলে এবার নিজের পুলিশি মেজাজে পকেট থেকে রিভলভারটা তাক করে সেই অন্ধকারে মিশে থাকা অবয়বের দিকে ভারী গলায় গর্জে ওঠে সে। সামনে আয় শুয়োর, আজ তোর একদিন কি আমার একদিন। সালা বলে সেই অন্ধকার থেকে ছুঁড়ে ফেলে তার পায়ের সামনে কিছু। শিশির দেখে চমকে ওঠে। একটা বড় সড়ো ছুঁচো। তার পেট ঠিক যেন মাছ থেকে কেউ চিরে দিয়েছে। হঠাৎ সেই অন্ধকার থেকে সেই আগন্তুক তার সেই ঘষঘষে কণ্ঠে বিচ্ছিরি হেসে বলে ওঠে, অমন হা করে কি দেখছিস? তোকেও ঠিক এইভাবেই ছিঁড়ে ফেলবো শালা। হয়তো কিছু বলতো শিশির, তবে তার আগেই এমন এক ভয়ঙ্কর দৃশ্য দেখল যা দেখে সে থমকে গেল। অন্ধকার থেকে বেরিয়ে আসছে একটা মানুষ, কিন্তু ওকে কি মানুষ বলা যায়? হাড়বিহীন এক শরীর থপথপ করে মাটিতে ভর দিয়ে এগিয়ে আসছে। চোখ মুখ নাক কানবিহীন, শুধুমাত্র একটা বিনা হাড়ের শরীর। ভয়ে তার সমস্ত শরীর যেন স্থির হয়ে গেছে। ধীরে ধীরে সেই জেলির মতো থলথলে শরীর একটি মানুষের অবয়ব নিল। মানুষটাকে দেখেই চমকে উঠল শিশির। এই যে তার বোধের বাইরে তখন সব। সে অস্ফুটে বলল, তুই এখানে? তোর এই অবস্থা কিভাবে? গগন তার জবাবে একটা বিচ্ছিরি হাসি হেসে উঠল। তার দুই পাটি দাঁতগুলো চকচক করে উঠল ভীষণ। আমার এই অবস্থার জন্য তুই তো তাই। মনে নেই? মনে নেই কেমন হির হির করে টানতে টানতে তুই আমাকে তুলেছিলিস তোর গাড়িতে? আমার হাতে হাত করা, তুই তো আমার হাতে হাত করা পড়িয়েছিলিস। তাই তো এলাম তোর কাছে পুরনো হিসিব চুকাতে। ওই যে বলেছিলাম না, আমি যে কারুর ঋণ রাখতে পছন্দ করি না রে সাধুকা, কারুর ঋণ রাখতে পছন্দ করি না। এই বলে সে দ্রুত বদলে যেতে লাগলো একটা কালো ধোঁয়ায়, আর অথর্ব হয়ে দাঁড়িয়ে থাকা শিশিরের দিকে এগিয়ে যেতে থাকলো দ্রুত গতিতে। শিশির টু শব্দটি করার সুযোগ পেল না। অমাবস্যার এই কালো রাতে শিশিরের গোটা বাড়ি রাতের নিস্তব্ধতাকে ভেঙে খান খান হয়ে গেল তার মরণ আর্তনাদে। প্রতিবেশীরা অমন ভয়ঙ্কর আর্তনাদ শুনে শিশিরের বাড়িতে ডাকাডাকি করতে থাকে। তবে কারোর কোনো আওয়াজ না ভেসে আসায় শক্তপোক্ত কয়েকজন পাড়ার ছেলে মিলে দরজা ভেঙে ঘরে ঢোকে। ঘরে ঢুকে তারা যে দৃশ্যের সম্মুখীন হয় তা দেখে সাহসী মনের মানুষেরও রক্ত হিম হয়ে উঠবে। ঘরের মাঝে পা থেকে মাথা অবধি লম্বালম্বিভাবে চিড়ে দুই ভাগে ভাগ হয়ে গেছে শিশিরের শরীর। রক্তাক্ত দুটি টুকরো পড়ে রয়েছে মেঝেতে। মেঝে ভেসে যাচ্ছে শিশিরের তাজা রক্তে। সবাই এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে দিশেহারা হয়ে গিয়েছিল। তাদের মধ্যে একটা হুড়োহুড়ি দেখা যায়, কিন্তু কেউ ভালো মতো ঘরের অন্ধকার কোণে লক্ষ্য করে দেখতে পারত বাড়ির অন্ধকারে মিশে একটি বেড়াল মুখে তেরচা হাসি নিয়ে এই দৃশ্যের মজা নিচ্ছে। তার একটা চোখ সবুজ আলোয় চকচক করছে, আর অন্য চোখ বেগুনি আভায় চকচক করছে। দুই রঙের চোখের ভাষা এক। সে ভীষণ খুশি, ভীষণ। 11 জুলাই 2017। অন্ধকারকে এখন আমার ভীষণ ভয় লাগে। মনে পড়ে যায় 8 মাস আগের সেই রাতের কথা। সেই রাত সে কি ভয়ঙ্কর ছিল তা একমাত্র হয়তো আমিই জানি, অন্য কেউ তা বুঝবে না। অন্ধকার থেকে ধীরে ধীরে সে এগিয়ে আসে, চুপি চুপি বসে থাকে সে।
মাঝে মাঝে তাকে দেখতে পাই আমি আবছাভাবে। হয়তো আমার মনের ভুল, হয়তো আমার মনের কোনো অন্ধকার কোণায় এখনো সে রয়েছে চুপটি করে লুকিয়ে। ভুল করেছি, আমি আমি ভীষণ ভুল করেছি। ভালোবাসায় অন্ধ হয়ে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ভুল করে ফেলেছি। ওকে কষ্ট দিতে গিয়ে আমি ভীষণ এক অন্ধকারকে জাগিয়ে তুলেছি। নিজের মৃত্যুর পরোয়ানা বোধ হয় সেদিনই লেখা হয়ে গিয়েছিল। সেদিন না 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 না, সেই দিন সেই রাতের কোনো কথাই আমি মনে রাখতে চাই না। ভুলে যেতে চাই, সব ভুলে যেতে চাই। ধরফর করে উঠে বসলাম সোফা ছেড়ে। সারা শরীর ঘামে ভিজে সপ সপ করছে। কখন যেন বই পড়তে পড়তে চোখ লেগে গেছিল বুঝতেই পারিনি। মাথার ভেতর অনবরত কেউ যেন ফিস ফিসিয়ে উঠছে। মনটা কোনো এক অজানা আশঙ্কায় বারবার সতর্ক হয়ে ওঠে। এইভাবে চলতে থাকলে রাতের ঘুম হারাম হয়ে যাবে। এমনিতে কয়দিন ধরে কেমন একটা অস্বস্তি লাগছে। পিছনে কি কেউ ছিল? হ্যাঁ, পিছনে কি কেউ ছিল? কেউ কি ডাকলো আমায়? না, মনের ভিতর কি সব আজে বাজে চিন্তা দিনকে দিন বাসা বাঁধাচ্ছি। ও রক্তের স্বাদ পেয়ে গেছে, একজনের নয়, দুই জনের। এবার কি তবে আমার পালা? সব কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। কি বলি, কি করি, কিছুই আমার নিজের নিয়ন্ত্রণে থাকে না। সময়ের হিসেব গুলিয়ে ফেলি। কখন দিন, কখন রাত হয়, কখন ঘুমোই, কখন জেগে থাকি, কখন স্বপ্ন দেখি, কখন বাস্তবে থাকি, সব সব গুলিয়ে যায়। আমি আমি কি পাগল হয়ে যাচ্ছি? হ্যাঁ, পাগল হয়ে যাচ্ছি আমি। না না না, কি সব ভাবছি আমি, কি সব ভাবছি। আজকে আজকে তারিখটা কি জানো? ডায়েরির পেজে দেখাচ্ছি 11 জুলাই 2017। ওই হবে হয়তো। ডায়েরি লেখা তো ছেড়েই দিয়েছি, কিন্তু আজ পরও লিখতে ইচ্ছে করছে। কেউ নেই যার সাথে মনের মধ্যে চলতে থাকা দ্বন্দ্বগুলোর কোনো কিনারা করতে পারছি না। এবার এই এলোমেলো চিন্তা ভাবনাকে একটু গুছিয়ে লেখার চেষ্টা করছি। আমার নাম জানো কি? হ্যাঁ, কি যেন আমার নাম? ওহ, মনে পড়ছে না। কিছু একটা হবে, কিন্তু আমার একটা সমস্যা হয়েছে, ভীষণ গুরুতর সমস্যা। আমি এই বাড়ি ছেড়ে পালাতে পারছি না। যতই চেষ্টা করি এক গোলক ধাঁধায় জড়িয়ে ফেলি নিজেকে। এই ঘর ও ঘর দিনের বেলায় ছুটে বেড়াই, আর রাতে বইয়ের তাক থেকে বই পড়ি। সবগুলো হয়তো পড়া হয়ে গেছে, তবু বারবার পড়তে থাকি। বললে ওর সামনে পড়তে হবে। উফ, কি ভীষণ সেই দৃষ্টি, শরীর জ্বালিয়ে দেয়। আমার বাড়ির সিলিং ধরে সে ঝুলে থাকে, ঠিক যেন একটা বাদুড়। তবে তবে ও বাদুড় নয়, মানুষ। তবে ওকে মানুষ বলা যাবে? কালো কালো ধোঁয়ার কুণ্ডলিতে ভরা একটা জাস্ট অবয়ব, মানুষের অবয়ব। দেখার মধ্যে আছে শুধুই দুটি চোখ, ইয়া বড় বড়। জিঘাংসা ঠাসা আছে সেই চোখে। দৃষ্টি যেন মরা মাছের মতো। সেই মরা দৃষ্টি নিয়ে সে একভাবে তাকিয়ে থাকে আমার দিকে। যখনই ওর চোখে চোখ রাখি, তখনই আমি যেন জমে যাই। নড়াচড়ার ক্ষমতার লোপ পায়, সব ঝাপসা হয়ে যায়। শুধু থাকে আমি আর ওই দুটি চোখ। ও কিচ্ছুটি করে না, কিচ্ছুটি না, শুধু সিলিং থেকে উল্টো হয়ে ঝুলতে থাকে। ওর দুই হাত হাওয়ার দোলায় পেন্ডুলামের মতো দুলতে থাকে। ওর ওই সম্মোহন থেকে আমি বেরোতে পারি না, ভয় পাই। বাইরের কোলাহল, মানুষের আনাগোনা, তাদের কথাবার্তা, তাদের নিঃশ্বাস প্রশ্বাসের আওয়াজ, এই প্রতিটা জিনিসকে আমি ভীষণ ভয় পাই। তাই হয়তো আটকে আছি, পড়ে আছি আমি এই গোলক ধাঁধায়। ও আমাকে বলেছে আর কয়েকদিনের মধ্যেই আমার ছুটি হয়ে যাবে। আমার খুব ইচ্ছে করে ওর মতো অমন দুই পা সিলিংয়ে ঝুলিয়ে পেন্ডুলামের মতো দুলতে। যেমন একটা টিক 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 আওয়াজ হয় ঘড়িতে, তেমন আমি যখন ঝুলবো তখনও এরকম শব্দ হবে হয়তো। এখন শুধুই অপেক্ষায় আছি। কিসের অপেক্ষা জানেন? আমার আমার পাখি হয়ে উড়ে যাওয়ার অপেক্ষায়। আমার পাখি হয়ে উড়ে যাওয়ার অপেক্ষায়। আমি পাখির মতো যাব একদিন উড়ে,
কেউ পাবে না আর আমাকে খোঁজে। আমি পাখির মতো যাব একদিন ওড়ে, কেউ পাবে না আর আমাকে খোঁজে। কি মজা, কি মজা করে উড়ে যাব অনেক দূরে, অনেক দূরে, অনেক দূরে, অনেক দূরে, অনেক দূরে। সাব ইন্সপেক্টর সন্দীপ নস্কর ডায়েরিটা পড়ে বুঝলেন এখানে শুধুই হিজিবিজি ছাড়া আর কিছুই লেখা নেই। বিরক্ত হয়ে রেখে দিলেন ডায়েরিটা। ভিকটিমের নাম সুজয় বক্সি, পেশায় তিনি জেলার। ভিকটিমের পচা গলা দেহাংশ উদ্ধার করা হয়েছে তার বাড়ির ভিতর থেকে। আশেপাশে বীভৎস পচা গন্ধ ছড়িয়ে পড়েছিল। সেই দুর্গন্ধের জন্যই সন্দেহ হতে প্রতিবেশীরা খবর দেয় পুলিশের কাছে। পুলিশের লোক ঘর ভেঙে উদ্ধার করে সিলিং থেকে ঝুলতে থাকা সুজয়বাবুর মৃতদেহ। তার পা দুটো উপরে আর হাত দুটো নিচের দিকে। সবথেকে বড় কথা, লাশের দুই চোখের কোটরের স্থান ছিল শূন্য। ওই হাঁ হওয়া কোটরের দিকে তাকিয়ে গা শিরশির করে উঠেছিল উপস্থিত সকলের। মানুষটির মৃত্যুর কারণ দীর্ঘদিনের অনাহার। পরিবার পরিজন বলতে বিশেষ কেউই নেই, তবে ইনভেস্টিগেশন করে দুইজনের নাম জানা গেছে যাদের সাথে তার যোগাযোগ ছিল। এক রণজয় প্রধান এবং অন্যজনের নাম হলো ভবেশ মারুতি। সন্দীপের এই ভবেশ মারুতি নামটা বেশ চেনা চেনা লাগছে, তাই সে ঠিক করেছে প্রথমে এই মারুতিকে দিয়েই জিজ্ঞাসাবাদ শুরু করা হবে। ডায়েরিতে যে দুটো মৃত্যুর কথা লেখা আছে তা এই গত মাসে বা তার আগের মাসে হওয়া। শিশির স্যার এবং ওই কয়েদির অস্বাভাবিক মৃত্যুর কথা বলা হচ্ছে। শহর জুড়ে প্রতি মাসে এক একজনের রহস্যজনকভাবে মৃত্যু হচ্ছে। পুলিশ এখনো পর্যন্ত কোনো কুলকিনারা করতে পারেনি। তবে প্রশ্ন হলো, মানুষটি থাকতেন পুরোপুরি একলা। জেলার সুজয় বক্সি ছিলেন বিপত্নিক এবং 5 বছরে তার ছেলের মৃত্যু মস্তিষ্কের এক জটিল রোগে। এই রকম একলা জীবন, তার উপর সারাক্ষণ পেশার কারণে বিভিন্ন আসামিদের সাথে সময় কাটাতে কাটাতে তিনি কি ভিতর থেকে উন্মাদগ্রস্ত হয়ে পড়েছিলেন? এমন উন্মাদের লেখাতে কি বিশ্বাস করা যায়? যে মানুষটা জানতো না সে যখন লিখছে তখন সাল 2019 চলছে, তাকে মানসিক ভারসাম্যহীন ছাড়া আর কিছু ভাবা সম্ভব? কিন্তু সন্দীপ বা তার দলবল যখন সেখান থেকে বেরিয়ে এসেছিল বক্সির ঘরদোর সার্চ করে, তখন তাদের দিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকিয়েছিল একটি বিড়াল। সে তার নখরযুক্ত থাবা দিয়ে ছিঁড়ে ফালা ফালা করছে একটি ছোট্ট পকেট বুকের কয়েকটি পাতা, যেখানে কাঁপা কাঁপা অক্ষরে লেখা আছে 9 জুলাই 2019। আমি ওর মোহের ফাঁদকে বুঝতে পেরেছি। আজ রাতেই সে আমাকে নিকেশ করবে, যেভাবে বাকি দুইজনের করেছে ওই শয়তান। কতদিন হয়ে গেছে আমার পেটে একটা দানাও পড়েনি। আমি বুঝে গেছি আজ রাতে আমার শেষ রাত। শুনতে পাচ্ছি ওই অদ্ভুত বেড়ালের হাসির শব্দ। ওই বেড়ালটি সম্পূর্ণ অস্বাভাবিক। ওর একটা চোখ বেগুনি আর একটা চোখ গাঢ় সবজেটে। ও রোজ আমাকে টানে যেন আমি উল্টো হয়ে ঝুলে পড়ি ওর মতো, আর আমার প্রাণ শক্তিটুকু শুষে আমাকে ও ছিবড়ে করে দেয়। আমি পাগলের মতো দরজা খামচে বসে থাকি। আমি জানি ও আমার মৃত্যুকে একটা পাগলামি বানিয়ে দেবে। খসখস করে কিছু লিখছে ও, সুর করে একটা কিছু গাইছে ও। কবিতা বোধহয়, কবিতা। আমি পাখির মতো যাব একদিন ওড়ে, কেউ পাবে না আর আমাকে খোঁজে। হ্যাঁ, এটাই শুনছি। আমার জন্য বিশাল বড় ফাঁদ পেতেছে ও। যদি আজ রাতটা বাঁচতে পারি তবে ওদের দুইজনকে সব ফেলে দেব। আমার পরে যে ওদের পাড়াই কি ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে আমাদের জন্য তা আমি জানি না। তবে প্রশ্ন একটা মনের ভিতর খচখচ করছে, আমরা তো 4 জনে মিলে ওর এই ভয়ঙ্কর পরিণতির জন্য দায়ী। তবে ও কেন ওই পুলিশ অফিসার শিশিরকে মারল?
তবে কি গল্পের পিছনে অন্য কোনো গল্প লুকিয়ে আছে? এ কি শুধুই প্রতিশোধ, নাকি যেটা বেঁচে থাকতে পারেনি সেটাই এবার করতে চাইছে? মাথাটা মাথাটা পুরো ছিঁড়ে যাচ্ছে, মাথাটা পুরো ছিঁড়ে যাচ্ছে আমার। আবার 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 সেই ডাক শুনতে পাচ্ছি, ডাক শুনতে পাচ্ছি আমি। না না না, আমি পারছি না, আর পারছি না, আর পারছি না। মোহ 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 মোহ, কি যন্ত্রণা, কি যন্ত্রণা! মুক্তি এবার, মুক্তি, মুক্তি চাই, মুক্তি। কিন্তু 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 আমার এই পরিস্থিতির গোটাটা লিখে রাখলাম ওই নোটবুকে, লিখে রাখলাম এই নোটবুকে। এটাকে কোনো মতে সঠিক হাতে পৌঁছতেই হবে, নইলে 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 আর কিছুই লিখে যেতে পারেননি সুজয়বাবু। হয়তো তার সমনের সুরে সে এমন বিভোর হয়ে গেছিলেন যে আর পারেননি তার শব্দকে শেষ করতে। তবে এই নোটবুক আর কারোর হাতে কোনোদিন আসবে না। যেভাবে তিনি একদিন এক মিথ্যেকে সত্য করে দিয়েছিলেন, সেভাবেই আজ তার সাথে একই ইতিহাসের পুনরাবৃত্তি হলো। সত্যি, যেমন কর্ম তেমন তার ফল। ছিঁড়ে ফালা ফালা করে সেই বেড়ালটি মিশে গেল অন্ধকার ঝোপঝাড়ে। আর এবার তার গন্তব্য হয়তো তার পরের শিকার। এবার এক নতুন ফাঁদ, আবার এক নারকীয় মৃত্যু। এই খেলার ইতি কে ঘটাবে? সেই কালো বেড়াল নাকি অন্য কেউ? এ প্রশ্নের উত্তরও দেবে সময়। ভোলা, এই ভোলা, হতভাগা, কোথায় মরলি রে? রাগে গজগজ করতে করতে বজ্র গম্ভীর স্বরে হাঁক পারলেন রণজয়। মালিকের হাঁক শুনেই তড়িঘড়ি ছুটে এলো ভোলা। ভোলার বুক ধড়ফড় করছে, কারণ সে বুঝে গেছে আজকেও সেই একই ঘটনা ঘটেছে। আর তার অনুমান ছিল একেবারে সঠিক। মালিকের খাটের তলায় মুখ হাঁ করে মরে পড়ে রয়েছে একটি টিকটিকি। এই নিয়ে গত 9 দিনে এরকম অনেক ঘটনা ঘটে চলেছে। ইঁদুর, আরশোলা, টিকটিকি রাত নেই দুপুর নেই বাড়ির এখানে সেখানে মরে পড়ে থাকে, মুখ হাঁ করে হাত পা ছড়িয়ে মরে পড়ে থাকে। মালিক প্রথমে শুধু বিরক্ত হতেন, কিন্তু এখন রীতিমতো রেগে যান। আর একবার রেগে গেলে তার হিতাহিত জ্ঞান থাকে না, যখন যা পারে বলতে থাকেন। তবে মানুষটি মনের দিক থেকে ভীষণ ভালো। আজ 8 বছর হলো তাকে ওই রাস্তার ময়লা থেকে কুড়িয়ে এখানে এনেছে। তাকে টেবিলে বসে নিজের হাতে খাওয়াতেন। মালিক বলা যায় না, বলতে হতো জেঠু আর দিদিমণি তাকে কত আদর করত। কিন্তু হায়, দিদিমণির মৃত্যুর পর তার রণজয় জেঠু বদলে গেল। প্রথমে গুম হয়ে থাকতেন, কিন্তু যত দিন যেতে লাগলো তার সেই রণজেঠু বদলে যেতে লাগলো। এখন তাকে আলাদা খেতে হয়। যদি কাজে সামান্য ভুল হয় তবে জোটে বেধড়ক মার। এখন তাকে স্যার বলে ডাকতে হয়। তবুও সে তার রণজেঠুকে ভালোবাসে। সে বোঝে মানুষটি তার উপর রেগে আছে। দিদিমণির মৃত্যুর জন্য যে সেও দায়ী। দিদিমণি যখনই তাকে ওই লোকটার কথা বলেছিল, তখনই যদি বলে দিত রণজেঠুকে, তবে আজ হয়তো অনেক কিছুই বদলে যেত। তার ভাবনায় ছেদ পড়ে একটা ভীষণ চড়ে। রণজয় অন্যমনস্ক ভোলাকে যখন ডেকে সাড়া পাননি, তখন আর রাগ চাপতে না পেরে ঠাঁটিয়ে একটি চড় কষিয়ে দিলেন। শালা, হ্যাঁ, কানে কালা হয়ে গেছিস নাকি? যা গিয়ে ওই মরা টিকটিকিটা ফেলে দিয়ে আয়। ঘরে টিকা দায় হয়ে গেছে, যেখানে সেখানে এই ইতরের বাচ্চাগুলো মরে পড়ে থাকে। যত রাজ্যের মরা শালা এই বাড়িটাতেই জুটেছে। আশেপাশে বাড়িতে যান না সব। আর এই কটা কবি এসেছে, সারাদিন বাবা কি ভাবো তো, হ্যাঁ, কাজ বাজ নেই, শালা ফাঁকি বাজ। কথাগুলো বলতে বলতে টলমল পায়ে এগিয়ে গেলেন নিজের ঘরের দিকে। দরজাটা দড়াম করে বন্ধ করতে গিয়ে নিজের অজান্তেই একটি টিকটিকি যে দরজার নিচ থেকে বেরোতে যাচ্ছিল তাকে পিষে দিলেন। ও বোধহয় একটা হালকা আঁক শব্দ করে চিরদিনের জন্য নিষ্পন্দ হয়ে গেল। কিন্তু এই ছোট্ট দৃশ্যে কেউ ভ্রুক্ষেপ করল না। ভোলা নিজের কাজে লেগে গেল।
আর রণজয় তখন ছোট্ট শিশুর মতো নিজের একমাত্র মেয়ে রমিলার ছবিটা বুকে আঁকড়ে কাঁদতে লাগলেন অঝরে। এই কান্না নিঃশব্দের কান্না, এই কান্না দেখানোর জন্য নয়, মনের ভিতরে জমে থাকা ব্যথার বহিঃপ্রকাশ। কেন ছেড়ে গেলি তুই? বাপির কথা একবারও মনে পড়লো না? আমার মতো জানোয়ারের কথা বাদ দে, তোর তোর ওই ভাইটি, ওই ভোলার কথা তো একবার ভাবতে পারতিস। জানিস, তোর চলে যাওয়ার পর ভোলার সাথে নজর মেলাতে পারি না। ওই ওই এক রত্তি ছেলেটা কিভাবে পারে অমন দশাশয় দরজাকে ভাঙতে? আর আমি তখন টাকা কামানোর জন্য মিটিং করছি, কিন্তু আমি বুঝিনি কার জন্য এত টাকা, কে খাবে। আজ কত টাকা আছে রে, কিন্তু তুই নেই। আমি শুধু ওই বলাটার জন্যই বেঁচে আছি রে। ওকে আমি এখান থেকে দূরে পাঠিয়ে দেবো, কিন্তু কিন্তু ছেলেটা তো আমাকে ছাড়তেই চায় না। বুকের ওপর পাথর রেখে কত কষ্ট দিই ছেলেটাকে, কিন্তু কিন্তু ও না ছোড় বান্দা, মুখ বুঝে সব সইতে থাকে, একটু রাগ কাটে না। আমি কি করি বল? হ্যাঁ, এই কষ্ট কি আর সহ্য হয়? ভেবেছিলাম ওই আরামের বাচ্চাটাকে মেরে মনে শান্তি আসবে, তবু আসেনি। রুমেই আসেনি। তোর চলে যাবার পর পরও একলা হয়ে গেছি রে আমি। একবার ফিরে আয় মা, একবার তোকে ছুতে চাই, চাই চাই তোর কাছে ক্ষমা চাইতে। সারাটা জীবন শুধুই কার পেছনে ছুটে বললাম। যদি টাকার পেছনে না ছুটে তোকে যদি একটু সময় দিতে পারতাম, বাবা হয়ে যদি বন্ধু হতে পারতাম, তাহলে হয়তো তুই এভাবে চুপটি মেরে পালাতে পারতিস না। তোরা সবাই চলে গেলি। আমি জানি ওই আরামিটা আমাকেও ছাড়বে না। মরতে আমার ভয় নেই, ভয় আমি পাই না। না, আমার মতো ভীতু যে আত্মহত্যা করতে চাইলেও করতে পারি না, তার কাছে মৃত্যু কোনো যন্ত্রণা নয়, মুক্তির আনন্দ, মুক্তির আনন্দ। তবে যাওয়ার আগে বলাটা রে, আমার কাছ থেকে দূরে করে যাবো। নইলে আমার জন্য যদি ওর কিছু হয়ে যায়, তাহলে আমি তাহলে নিজেকে আর কোনোদিনও ক্ষমা করতে পারবো না রে, ক্ষমা করতে পারবো না। কথাগুলো বলতে বলতে চোখের জলে রুমির ফ্রেমটাকে ভাসিয়ে তিনি শুয়ে পড়লেন। তবে তিনি জানতে পারলেন না, নিঃশব্দে তার দিকে মরা দৃষ্টি মেলে তাকিয়ে থাকা সেই টিকটিকিটার মুখে কি একটা হাসি ফুটে উঠল। কে জানে, হয়তো মনের ভুল। ডায়েরিটা দেখতে চেয়েছিলেন ভবেশ। তিনি লেখা দেখেই বুঝে গেছেন এই হাতের লেখা কোনোভাবেই বকশির হতে পারে না। এই হাতের লেখা যার, সে তো বেঁচেই নেই। তবে এটা কি করে সম্ভব? একই ব্যক্তির হাতের লেখাতে হুবহু মিল থাকতে পারে, নাকি সেই ফিরে এসেছে? নিজের চোখের ওপর ভরসা করতে পারছেন না। সাব ইন্সপেক্টর সন্দীপ নস্কর তাকে ডেকেছিলেন জেলার বকশির অস্বাভাবিক মৃত্যুর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার জন্য। তিনি তাকে রিকোয়েস্ট করেছিলেন সেই ডায়েরিটাকে দেখার। ডায়েরির লেখা পড়ে তিনি সন্দীপকে বললেন, সাহেব, এই লেখা বকশির হাতের লেখা নয়, আর বকশিকে কখনো এত বড় ডায়েরি সঙ্গে রাখতে দেখিনি। ওর কাছে একটা ছোট্ট কালো চামড়ায় বাঁধাই করা নোটবুক ছিল। আপনি কি ওটা পেয়েছেন? ভবেশের কথা শুনে অবাক হলেন সন্দীপ। আমরা ঘরের মধ্যে ভাঙা আসবাবপত্র আর এই ডায়েরিটা পেয়েছি। ঘরের অবস্থা ভীষণ অগোছালো ছিল, আর যেখানে লাশ পাওয়া গিয়েছিল সেখানে ভীষণ দুর্গন্ধ বের হচ্ছিল। অত দুর্গন্ধে টেকা দায়। সন্দীপের মুখ চোখ দেখে মনে হচ্ছিল যে এখনও সেই বিকট দুর্গন্ধ তার নাকে লেগে আছে। ভবেশ সন্দীপের কথা শুনে তার দুই চোখের ভ্রুযুগল কুঞ্চিত হয়ে উঠল। ধীর কণ্ঠে সে বলতে লাগলো, একটা ছোট্ট খটকা আছে। আপনি বললেন মৃত্যু হয়েছে কাল রাতে।
আর একদিনেই লাশ এমন ফুলে ঢোল হয়ে গেল কি করে? কয়েক ঘন্টার পুরনো লাশের থেকে বহুদিনের পচা লাশের গন্ধ বেরোবে কি করে? অনাহারে মৃত্যু নাকি অন্য কোনোভাবে হয়েছে এই মৃত্যু? প্রশ্নটা থেকেই গেল সাহেব, প্রশ্নটা থেকেই গেল। ভবেশের প্রশ্ন শুনে চমকে উঠল সন্দীপ। এটা তো সে ভেবেই দেখেনি। সত্যি তো, কিভাবে সম্ভব এটা? মনের কথা অস্ফুটে মুখে এসেই পড়ল সন্দীপের। সন্দীপ হয়তো কিছু বলতো, তার আগেই ভারী গম্ভীর গলায় ভবেশ বলতে লাগলো, সাহেব, আপনি ভাবছেন বুড়োর মাথায় সিট হয়েছে নাকি? আপনার ভুল নয়, ভুলটা আমারই। আমি নলিনীর সেই ভয়ঙ্কর মৃত্যুর পরেও কিচ্ছুটি বুঝতে পারলাম না। হায় রে ভবেশ, সত্যি তুই পুড়িয়ে গেছিস। সাহেব, বিগত 3 মাস ধরে পালা চলছে, মৃত্যুর পালা। সেই মৃত্যুর পালা হয়তো শেষ হবে আরও 3 জনকে নিয়ে। ওই 3 জনের মধ্যে আমিও আছি। সে ফিরেছে সাহেব, সে ফিরেছে। নরক থেকে ফিরে এসে একে একে আমাদেরকে তার সাথে নরকে নিয়ে যাওয়ার জন্য ফেরত এসেছে। এর মধ্যে 3 জনকে নিয়ে গেছে, এখন বাকি আমি, প্রধান আর ওই বেচারাটা। আমার বা প্রধানের কিছু হলে ক্ষতি নেই, তবে ওই তরতাজা প্রাণটার আমি কোনো ক্ষতি হতে দেব না। ওই রাক্ষসকে বেঁচে থাকতেও সফল হতে দেইনি, আর ওই রাক্ষসকে মরে যাওয়ার পরেও ওকে সফল হতে আমি দেব না। এই আমার কথা, আমি ভবেশ মারুতি। ওই তারিখ, হ্যাঁ ওই তারিখ চিৎকার করে বলে দিয়েছে আমাকে সব। বয়স হয়েছে তো, এখন মাঝে মাঝে এইসব ভুলে যায়। তবে ওই তারিখটা কি করে ভুলে গেলাম? কি করে? 11ই জুলাই 2017। ওই দিনটাতেই তো শুরু হয়েছিল এই গল্পের। সাহেব, এই গল্প প্রতিশোধের নয়, এই গল্প ভালোবাসার ভয়ঙ্কর পরিণতির গল্প। একজনের ভালোবাসার জন্য অন্যজনের তার ভালোবাসা হারাতে হয়েছে। সাহেব, এই ভালোবাসা শব্দটা ভীষণ ভয়ঙ্কর, ভীষণ ভয়ঙ্কর। সন্দীপ এই 50 বৃদ্ধের কথার এই ভীষণ ধাঁধার আন্দাজ কিছুই করতে পারছে না। ভবেশ সন্দীপের মুখ দেখে বুঝল তার কথার মাথা মুন্ডু কিছুই বোঝেনি এই ছোকরা। তাই তিনি স্থির করলেন এই ছোকরাকে সেই শুরু থেকে ঘটনাটি বলতে হবে। তিনি গলা খাঁকড়ি দিয়ে শুরু করলেন এই গল্পের শুরুর গল্প, যা হয়তো সে ছাড়া যারা জানত তাদের মধ্যে 3 জনের পরিণাম হয়েছে ভীষণ ভয়ঙ্কর। আর আজ যদি তিনি চুপ থাকেন, তবে হয়তো তার পালা একদিন আসবে প্রধানের পালাও। তাতে তাদের খেদ নেই, তবে সে ওই নিষ্পাপ ছেলেটার অমন মৃত্যু মানতে পারবেন না। দীর্ঘশ্বাস ফেলে শুরু করলেন তিনি। 2017 সালের 11ই জুলাই, এই দিনটাতেই শুরু হয়েছিল এই গল্পের। তোমাকে তবে সংক্ষেপেই বলি সব কথা। অভিনন্দন বসু, বর্ণালী ঘোষ এবং গুঞ্জা পুরকাইত, এই 3 জন এক কলেজেই পড়তো। 3 জনের মধ্যে ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে ওঠে। তারপর আর কি, একটা ত্রিকোণ প্রেমের সূত্রপাত ঘটে। গুঞ্জা অভিনন্দনকে তার মন দিয়ে ফেলে, আর অভিনন্দন ও বর্ণালী একে অপরকে তার মন দিয়ে ফেলে। গুঞ্জা ছোটবেলা থেকেই বড় জেদি। তার যেটা চাই সে সেটা যে কোনোভাবেই হাসিল করতে চায়। আর এই বিষয়ে তার সব থেকে বড় বেশি আশা কর দিত তার বড় ভাই গগন পুরকায়েত। গগনের বাবা গৌতম পুরকায়েতের আমল থেকে
আমি ওদের ওখানে কাজ করছি। আমি ছিলাম ওনার সব থেকে বিশ্বস্ত মানুষ, তাই মৃত্যুর সময় আমাকে ওদের দায়িত্ব তিনি আমার কাঁধে দিয়ে যান। আমি নিজের ছেলের মতো ওদেরকে মানুষ করি। আমি ছিলাম ওনার সব থেকে বিশ্বস্ত মানুষ। আমার নিজের ছেলেটা তো মাত্র 18তেই চলে গেল, তাই ওদেরকে পেয়ে ভাবলাম নিজের ছেলেকে ফিরে পেয়েছি। তবে গগন বা গুঞ্জা কখনো আমাকে একজন কেয়ারটেকার ছাড়া অন্য কোনো নজরে দেখেনি। আমার তাতে কোনো রাগ ছিল না, কিন্তু সেই ছিল আমার মস্ত বড় ভুল। যদি ছোটবেলাতেই 2-4 ঘা কষিয়ে দিতাম, তবে আজ এমন পরিস্থিতি আসতো না। সে যাই হোক, গুঞ্জার যেটা পছন্দ হতো সে সেটা পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠত। গগন ছিল তার বোনের প্রেমে অন্ধ। এর পরিণাম হলো 2017 সালের 11ই জুলাই বর্ণালীর খুনের মাধ্যমে। বেচারি নিষ্পাপ বর্ণালীকে এক ভাইয়ের অন্ধ ভালোবাসা এবং এক মেয়ের জেদের জন্য প্রাণ হারাতে হলো। কে নিপুণভাবে যে তারা খুনটাকে অ্যাক্সিডেন্ট হিসাবে সাজিয়েছিল তা দেখে পুলিশের চোখেও ধুলো দিয়ে ফেলে ওরা। এরপর কয়েক মাস সব শান্ত। অভিনন্দনকে গুঞ্জা কাবু করেই ফেলেছিল। তবে ভাগ্যের পরিহাস অথবা গুঞ্জার অতিরিক্ত সাহসের ফল বলতে পারো, অভিনন্দন বুঝে গিয়েছিল কোনোভাবে বর্ণালীর মৃত্যুর পেছনে কাদের হাত ছিল। এরপর গগন ও গুঞ্জা মিলে অভিনন্দনকে কিডন্যাপ করে। আমি সব জেনেও চুপ করে থাকতাম। ওই যে বললাম না, ভালোবাসার কথা। তবে অভিনন্দনকে যখন প্রথম দেখি তখন মনে হলো আমার ওই বহু বছর আগের পৃথিবী ছেড়ে চলে যাওয়া আমার খোকাকে দেখলাম যেন। আমি আর পারিনি। তখনকার ওসি শিশুর সাধুখাকে সব জানিয়ে দিই। তিনি আমার সাহায্যে উদ্ধার করেন অভিনন্দনকে, আর জেলে পুরে দেন গগন ও গুঞ্জাকে। আর এখান থেকেই সূত্রপাত ঘটে গল্পের দ্বিতীয়াংশের। এতক্ষণ তোমাকে যেটা বললাম সেটা গল্পের একাংশ। গগনের প্রেমে পড়ে রণজয় প্রধানের মেয়ে রুমি, কিন্তু গগন তার দিকে ফিরেও তাকায়নি। তার সমস্তটা জুড়ে ছিল তার বোন গুঞ্জা। মেয়েটি এমন পাগল হয়ে গেছিল যে সে সুইসাইডের রাস্তা বেছে নেয় শেষ পর্যন্ত। রণজয় মেয়ের এই মৃত্যু কোনো দিন মন থেকে মেনে নিতে পারেনি। তার মনে জন্ম নেয় এক তীব্র জিঘাংসার। সে জেলে তার শালা জেলার সুজয় বক্সি এবং নলিনীকে দিয়ে এই দুই ভাই বোনের উপর মারাত্মক রকমের অত্যাচার শুরু করেন, আর শেষে গুঞ্জাকে নলিনীকে দিয়ে খুন করান এবং সেই শোকে মনের ভেতর একটা ঘৃণা নিয়ে আত্মহত্যা করেন গগন। নিজে নরকে গিয়ে শান্তি পায়নি, তাই ফিরে এসেছে একে একে আমাদেরকে তার সঙ্গে নরকে নিয়ে যেতে। এই খুনিকে ধরতে পারার সাধ্যি তোমাদের নেই। একে একে ওর শিকার হতে চলেছে। হয়তো পরের বার আমারই পালা। দীর্ঘশ্বাস ছেড়ে নিজের কথা শেষ করলেন ভবেশ মারুতি। সন্দীপ চুপ করে সব শুনে যাচ্ছিল। সে কিছু বলতে যাওয়ার আগেই তার একজন কনস্টেবল হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকে এসে বলল, স্যার, জ্যোতিনগরে অভিনন্দন বসু বলে একজনের বাড়ি হতে তার লাশ পাওয়া গেছে। আপনি সত্য চলুন স্যার ঘটনাস্থলে। কনস্টেবলের কথা শুনে সন্দীপ ও ভবেশের মধ্যে চোখাচুকি হলো। অর্থাৎ গগন তার আরেক স্বীকার করে ফেলেছে। সন্দীপের সাথে ভবেশও বেরোলো। না জানি এই রাত আজ আর কত বলি নেবে। অভি সন্ধে সাইকেল নিয়ে বেরিয়েছিল বাজারে। ফিরে এসে দেখে কারেন্ট নেই। ঘরের ভিতরটা ঘুটঘুটে অন্ধকার। সে যখন মোমবাতি খুঁজছিল তখনই সে আসে অন্ধকারের ভিতর থেকে। অভি হয়তো কিছু অস্বাভাবিকতা বুঝতে পেরেছিল, তবে তার নিয়তির সামনে সে ছিল বড়ই অসহায়।
তাকে বারবার শূন্যে উঠিয়ে ঘরের এখানে ওখানে আছড়ে ফেলেছিল, যেন সে নেহাত একটি পুতুল বই কিছুই নয়। তার সারা শরীর যখন রক্তাক্ত, তখন গগনের অদৃশ্য হাত তার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছিল রান্নাঘরে, তার শেষ পরিণতির ক্ষেত্রতে। অভি হাত পা ছুঁড়ছিল, কাকতি মিনতি করছিল, তবে তা ওই পাষাণের হৃদয় টলাতে পারেনি। রান্নাঘরের মেঝেতে তাকে ছুঁড়ে ফেলে সেই পাষণ্ড। এরপর ছেলেটার শরীর কয়েকটা টুকরো করে নিজের তীক্ষ্ণ নখরযুক্ত হাত দিয়ে। অভির শেষ আর্তনাদটুকু চাপা পড়ে যায় গগনের পৈশাচিক অট্টহাসিতে। ভবেশ অভিনন্দনের দেহের এমন ভয়ঙ্কর পরিণতি দেখে নিজেকে আর সামলাতে পারেনি। বুক ফাটা কান্না নিয়ে সে বেরিয়ে এসেছিল ওই বাড়ি থেকে। সন্দীপ তাকে সামলানোর ব্যর্থ চেষ্টা করছিল। তার মনে চলতে থাকা খটকাটা তিনি আর চেপে রাখতে পারলেন না। আমি বুঝতে পারছি না, হিসেব মতো খুন হওয়ার কথা মাসখানেক পর, তবে আজ রাতেই কেন? তাও আবার এমন বিভৎসভাবে? সন্দীপের প্রশ্ন শুনেই কান্না থেমে গেল ভবেশের। সে শটান দাঁড়িয়ে পড়ল। সন্দীপের কাঁধ ঝাঁকিয়ে বলল, আমি সব বুঝে গেছি। বক্সি মরেছে 9 তারিখ, আপনি লাশ পেয়েছেন কাল, অর্থাৎ 10 তারিখ। আজ তাহলে 11ই জুলাই। আজ থেকে 2 বছর আগে যে গল্প শুরু হয়েছিল, আবার আজ রাতেই সেই গল্পের ইতি ঘটবে। অভিনন্দন বেঁচে নেই, আমি আপনার সামনে। তাহলে নিশ্চয়ই এবার রণজয়ের ওখানে গেছে। যে করেই হোক রণজয় ও ভোলাকে বাঁচাতেই হবে। ওই পিশাচ নইলে ওদেরকেও ছাড়বে না। তাড়াতাড়ি করো সন্দীপ, তাড়াতাড়ি করো সন্দীপ, তাড়াতাড়ি করো। কথাগুলো শেষ করেই সন্দীপ ও ভবেশ বেরিয়ে পড়ল পুলিশের জিপ নিয়ে। তারা জানে না কিভাবে বাঁচাবেন, কারণ তাদের মুখোমুখি কোনো মানুষ নয়, এক অদৃশ্য পৈশাচিক শক্তি। তবুও তারা মনের ভিতর সাহস বেঁধে এগিয়ে চলল। গন্তব্য রণজয়ের বাড়ি। ভোলার মন বড় খারাপ। রণজেঠু তাকে আর ভালোবাসে না। মানুষটা বড্ড বদলে গেছে দিনকে দিন। তবুও সে তার থেকে দূরে যাবে না। ফন্দি সব তাকে দূর করে পালিয়ে যেতে চায় রণজেঠু, তবে সে সেটি হতে দেবে না। রণজেঠুকে আগলে রাখার কথা দিয়েছে সে দিদিমণিকে। রুমি দিদি মাঝে মাঝে তার স্বপ্নে আসে, তার সাথে কথা বলে। রণজেঠুকে এইসব বলতে বারণ করে দিদি, তাই তো জেঠুকে কিছুই বলে না। যদি তাকে দিদিমণির থেকে আলাদা করে দেয়। তার বয়স এই 17 হয়েছে, তবুও তাকে বাচ্চা ভাবে সকলে। সে তো আর বাচ্চাটি নেই। হ্যাঁ, শুধু মাঝে মাঝে এটা সেটা বেমালুম ভুলে যায়। তার এইটুকু মাথায় অত ঢোকে নাকি? বড়রা কি ছাই ওসব বোঝে? ওরা শুধু বড় মুখ ফুলিয়ে গোঁসা করতে পারে। যত জ্বালা সব তার কাঁধেই। আজ রুমি দিদিকে নালিশ করবে, বকা খাওয়াতে হবে রণজেঠুকে। কথাই শুনতে চান না কারোর। দিদিমণি যখন আচ্ছা করে বকে দেবে, তখন বুঝবে ঠেলা। ভোলার চিন্তায় ছেদ পড়ল। সে রাতের খাবারগুলো প্লেটে সাজাচ্ছিল জেঠুর কামরাতে দিয়ে আসার জন্য, আর মনে মনে তার জমে থাকা কথাগুলো ভেসে যাচ্ছিল এপারে ওপারে। তার মাঝেই কেমন অস্বস্তি টের পাচ্ছে। ঘরের তাপমাত্রা হঠাৎই যেন কমে গেছে। সে শিরশিরে একটা কম্পন টের পাচ্ছে। তার মনে হলো কেউ তার পিছনে আছে দাঁড়িয়ে নিঃশব্দে। তার শীতল নিঃশ্বাস পড়ছে তার কাঁধে। ভোলার বুকের ধুকপুক বাড়তে লাগলো ক্রমাগত। সে ভয় ভয় পিছনে ঘুরল, কিন্তু কাউকে দেখতে পেল না। বুক ভরা একটা স্বস্তির শ্বাস ফেলল। মনের ভুল ভেবেছিল হয়তো, তবে তার এই ভুল অচিরেই ভেঙে গেল। ভোলার ঘাড়ে কিছু চটচটে তরল পড়ল। সে হাত দিয়ে এই আলো আধারিতেও দেখে বুঝতে পারল সেই চটচটে তরল হলো কালো রক্ত। কোনো এক অজানা বিভীষিকাকে অনুভব করেই তার দু চোখ একবার সিলিংয়ের দিকে তাকালো। সেখানে সে যা দেখতে পেল তা দেখে তার মুখ থেকে এক ভয়ঙ্কর আর্তচিৎকার বেরিয়ে এলো। জেঠু, জেঠু, জেঠু বলে সে দৌড়ে পালায় সেই বিভীষিকার হাত থেকে। ভোলার চিৎকার শুনে বুকটা ধক করে উঠল রণজয়ের। সে তাড়াতাড়ি ছুটে বাইরে এলো।
দেখল ভোলা প্রাণপণে ছুটতে ছুটতে তার দিকে এগিয়ে আসছে। তাকে দেখতে পেয়েই ছেলেটা আরো জোরে ছুটে এসে তাকে জাপটে ধরল। তারপর বাচ্চাদের মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলল, জেঠু বাঁচাও, জেঠু বাঁচাও, আর বেঁচু না, আর বেঁচু নেই, কালো কালো, কি বিভৎস, কি বিভৎস। কোনো মতে নিজের অগোছালো কথার মাধ্যমে নিজের মনের অবস্থা বোঝানোর ব্যর্থ চেষ্টা চালাচ্ছিল সে। ওদিকে রণজয় প্রথমে বিরক্ত হলেও ভোলার মুখে জেঠু ডাকটা শুনে তার মনের সমস্ত বিরক্তি এক নিমেষে যেন কোথায় হারিয়ে গেল। বড় ছেলেটার মাথার উপর হাত বোলাতে বোলাতে তিনি বড় নরম গলায় বললেন, ধুর বোকা, কাঁদিস কেন? এই তো আমি আছি, তুই শুধু শুধু এত ভয় পাস। হয়তো আরো কিছু বলতেন, তবে তার আগেই সিঁড়ির অন্ধকার থেকে ভেসে এলো এক বিকৃত কণ্ঠস্বর। শুধু শুধু নয় রে প্রধান, ওর মৃত্যুকে দেখেছে, তাই তো শালাটা ফড়ফড় করে উড়ে পালালো। কিন্তু মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পেয়েছে? তুই বল, পেয়েছে? রণজয়ের গলা শুকিয়ে কাঠ। বিকৃত কণ্ঠস্বর হলেও এই গলা কার সে বুঝে গেছে। তার মুখ থেকে অস্ফুটে বেরিয়ে এলো একটি নাম। কোন? অন্ধকার থেকে এক লাফ মেরে তার থেকে কয়েক হাত দূরে দাঁড়ালো সেই অবয়বটি। কালো কুচকুচে এক বেড়াল, যার এক চোখ গাঢ় সবুজ এবং অন্য চোখ বেগুনি। সেই বেড়াল যেন হাসল। রণজয় বেড়ালের মুখে অমন বিকৃত হাসি কোশমিনকালেও দেখেনি। সেই বেড়ালের থেকেই সেই বিকৃত স্বর বেরিয়ে এলো। এক এক করে নলিনী, শিশির, তোর শালা বক্সি এবং ওই যত নষ্টের গোড়া অভিনন্দন, চারটেকেই নিকেশ করে দিয়েছি। এখন তোর এই ভোলাটার পালা। যেভাবে তুই আমার বোনকে আমার কাছ থেকে কেড়ে আমায় নরক যন্ত্রণা দিয়েছিস, ওই একই যন্ত্রণা তুইও পাবে। তোকে চাইলে ওই চারজনের মতো করেই নিকেশ করে দিতাম, তবে তাতে আর আনন্দ করি। তোকে তো আমি তোর পথে চাই, তাই তোকে নয়, তোর এই প্রিয় ভোলাটাকে আজকে তোর সামনেই নিকেশ করব। আর আসছে ওই ভবেশ একজন ছবি নিয়ে, ওদের খেল খালাস করে দেব। এরপর শুধু তুই থাকবি আর থাকবো আমি। তুই মৃত্যুর জন্য ভিক্ষা চাইবি আর আমি তোর তরপানি দেখে তৃপ্তি পাবো। তবেই তো আমার পূরণ হবে বদলাটা। বুঝেছিস? বুঝেছিস? কথাগুলো শেষ হতেই ধীরে ধীরে সেই বেড়ালটি রূপান্তরিত হতে লাগলো এক ভয়ঙ্কর অবয়বে। ভোলা তার মুখ গুঁজে রয়েছে রণজয়ের বুকের ভিতর, কিন্তু এত কিছুর মাঝে হঠাৎ রণজয়ের মন থেকে সব কিছু মুছে যেতে লাগলো। সে বুঝে গেল তাকে কি করতে হবে। ভোলাকে তার বুক থেকে সরিয়ে তাকে এক ধাক্কায় ঢুকিয়ে দিল ঘরের ভিতর। দরজা আঁকলে রাখল সে। দৃঢ় কণ্ঠে বলে উঠল সামনে থাকা সেই অন্ধকার দিয়ে তৈরি হওয়া পিশাচকে, যদি সাহস থাকে তবে আমাকে পার করে দেখা তুই। তুচ্ছ এই বৃদ্ধের কথা শুনে অট্টহাস্য করে উঠল গগনচুম্বী সেই পিশাচ। দীপ্ত ভঙ্গিতে সে এগিয়ে আসতে লাগলো। রণজয় দুচোখ বন্ধ করে ফেলেছে। আজ ভোলার জন্য যদি প্রাণ যায় যাক, তবু কোনো ক্ষেপ থাকবে না, তবে রক্তের শেষ বিন্দু অবধি তিনি লড়বেন। এদিকে পিশাচটা এবার তার খুব কাছে চলে এসেছে। তার শরীর থেকে বেরোনো পচা দুর্গন্ধে তার দম বন্ধ হওয়ার জোগাড়। অন্ধকারের সেই পিশাচের থেকে বেরিয়ে এলো একটি লকলকে হাত, তার লক্ষ্য বৃদ্ধের কণ্ঠ। রণজয়ের চোখ বন্ধ। নিজের আসন্ন মৃত্যুর জন্য তার কোনো দুঃখ নেই। দুঃখ রইল তার কর্মের শাস্তি ওই নিষ্পাপ ভোলাকে পেতে হবে। কিন্তু এ কি, নাকে এ কেমন মিষ্টি গন্ধ ভেসে আসছে। চোখ খুলতেই তিনি অবাক হয়ে গেলেন। ওই পিশাচের হাত তার থেকে 3 হাত দূরে যেন কোনো অদৃশ্য প্রাচীরে বাধা পেয়েছে। এবার ওই বিভৎস দুর্গন্ধকে ছাপিয়ে তার চারপাশ থেকে একটা মিষ্টি গন্ধ তার নাকে ভেসে এলো।
ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো সবকিছু। তার আর ওই অন্ধকারের মাঝে দাঁড়িয়ে আছে একটা সাদা প্রাচীর। সেই সাদা প্রাচীরেই ফুটে উঠেছে কতগুলো মানুষের ছায়া ছায়া অবয়ব, যার মধ্যমণিতে দাঁড়িয়ে আছে তার আদরের রুমি। সেই অন্ধকার এবার কোণঠাসা হতে লাগলো। ধীরে ধীরে তার রুমি এগিয়ে যেতে লাগলো। তার পিছু পিছু বর্ণালী অভির হাত ধরে এগিয়ে যেতে লাগলো। এগিয়ে যেতে লাগলো শত শত মানুষ, যারা শুধু নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল। আজ মুখোমুখি ভালোবাসার দুই দিক। এ পিঠে তারা, যাদের ভালোবাসা ছিল নিঃস্বার্থ, আর অন্যদিকে ভালোবাসার নাম করে যে মোহর বাঁধনে বেঁধে ফেলেছে। ধীরে ধীরে সেই অন্ধকার দিয়ে গড়িয়ে পৈশাচিক শরীরের সাথে মিশে যেতে লাগলো সেই সাদা রশ্মি। অমানসিক যন্ত্রণায় ছটফট করতে লাগলো সেই পৈশাচিক শরীর। রণজয় শুধু দেখতে লাগলেন এই অপূর্ব দৃশ্য। ভবেশ ও সন্দীপ যখন ভোর রাতে পৌঁছল রণজয়ের বাড়ি, তখন তারা দেখতে পেল এক অদ্ভুত দৃশ্য। রণজয়ের ঘরের দোতলা সাদা এক আলোক রশ্মিতে ভরে গেল। তারা মন্ত্রমুগ্ধ হয়ে দেখতে লাগলো সেই দৃশ্য। কিছুক্ষণ পর তাদের সম্বিত ফিরল, যখন সেই আলোক রশ্মি মিশে গেল আলো আধারির আবছায়াতে। ভবেশ ও সন্দীপ আবিষ্ট হয়ে গিয়েছিল এই দৃশ্যে। যখন তাদের মনে পড়ল তারা কেন এখানে এসেছে, তখন তারা দোতলায় যেতে লাগলো পড়িমড়ি করে। তবে ভবেশের কেন যেন মনে বাজতে লাগলো মঙ্গলধ্বনি। সত্যিই একটা অপূর্ব দৃশ্যের সাক্ষী রইল তারা। রণজয় এবং ভোলা একে অপরকে জড়িয়ে কাঁদছে। এই কান্না আনন্দের, আপন মানুষকে ফিরে পাওয়ার আনন্দের। তাদের চোখের জলে তখন ধুয়ে যেতে লাগলো রাতের সমস্ত কালিমা। ভবেশ সন্দীপের কাঁধে হাত রেখে অস্ফুটে বলে উঠল, অন্ধকারকে চিরে আলোই জয়ী হলো সন্দীপ, আলোই জয়ী হলো। বাইরে তখন শোনা যাচ্ছে পাখির কলকলানি। রাতের আধার কেটে দিবাকর ছড়িয়ে দিচ্ছে তার আলোক ছটা সমগ্র সংসার জুড়ে। কিন্তু গোধূলির ছটায় যেমন আলোর সাথে আধার মিশে থাকে, তেমনি রণজয়ের বাড়ির থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক কালো বেড়াল। তার শরীর ক্ষতবিক্ষত। সে চোখ মেলে চাইল রণজয়ের ঘরের দিকে। সেখানে তখন সকলের মনে স্বস্তি। তারা ভেবেছে অন্ধকার থেকে চিরতরে মুক্তি পেয়েছে তারা। কিন্তু এই তুচ্ছ মানুষেরা জানে না অন্ধকারের অন্ত নেই। সে শুধু অপেক্ষা করে, অপেক্ষা। সেই কালো বিড়ালের এক চোখে কালো গর্ত হয়ে গেছে। সে তার অন্য সবুজাভ চোখ মেলে তাকিয়ে থাকে। তার ওই এক চোখা দৃষ্টি যেন বলতে চাইছে, ফিরব ফিরব, আমি ফিরব, এখনো খেলা বাকি আছে, শুধু সঠিক সময়ের অপেক্ষা। বেড়ালটি কিছুক্ষণ পর চোখ নামিয়ে ধীরে ধীরে মিলিয়ে গেল ঝোপঝাড়ের মধ্যে। শেষ হলো আমাদের আজকের নিবেদন লেখক অনুপম সহস্রাক্ষ সাহার কলমে কয়েদি নম্বর 510। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নিবেদনে। শুনতে থাকুন গল্পাসুর।